হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল শিখছিলাম। ইতিমধ্যেই আমরা 24টা রুল সম্পর্কে জেনে এসেছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু রুল সম্পর্কে জানব। তোমরা অনেক ছোটবেলা থেকেই জেনে আসছো এই রুলগুলো সম্পর্কে, তারপরও এখানে নতুন কিছু নিয়ম আছে, নতুন কিছু আমরা শিখছি। তো এখন দেখো, 25 এবং 26 এই দুটো নিয়ম যদিও আমাদের অনেক পুরাতন, তারপরেও আমরা প্রতি সময় কী করি, কোনো না কোনোভাবে ভুল করে থাকি। কাজেই নিয়মগুলো আমরা আরেকবার দেখে নিচ্ছি। দেখো, বিফোর যুক্ত যদি সেন্টেন্স থাকে, দুটো অংশ থাকে, তাহলে বিফোর যুক্ত সেন্টেন্সের যদি দুটো অংশ থাকে, তাহলে প্রথম ক্লজটা কি হয়, প্রথম যে অংশটা থাকে সেটা হয় পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে, আর পরের যে অংশটা হয় সেটা হয় পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে। এখন আমাদের পরীক্ষায় দুটোই থাকতে পারে, দ্বিতীয় অংশটাকেও ঠিক করতে দিতে পারে, আবার প্রথম অংশটাকেও ঠিক করতে দিতে পারি। যেমন দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, তাহলে সাবজেক্ট হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কি দেখছি, বিফোর যুক্ত বাক্য প্রথম অংশটুকু আছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে। তাহলে বিফোর যুক্ত বাক্যের প্রথম অংশটুকু যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশটুকু আমাদেরকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট করতে গেলে আমরা কি জানি, কি করতে হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে কি হলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট করলে পরের অংশটুকু পাস্ট ইনডেফিনিটে করলাম। দ্য ট্রেন হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর উই গো দেয়ার। হ্যাড রিচড, তাহলে প্রথমটুকু আমার আছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে, পরের অংশটুকু করব আমি পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে। পাস্ট ইনডেফিনিট হচ্ছে করতে গেলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। এখন অবশ্যই আমাদেরকে রিভার্স কথাটাও চিন্তা করতে হবে। কীরকম, যদি আমার বিফোর যুক্ত অংশের শেষের ক্লজটা পাস্ট পারফেক্টে হয়, তাহলে আমাকে প্রথম অংশটুকু তখন পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে প্রথম অংশটুকু আমাকে পাস্ট পারফেক্টে করতে হবে। আফটার যুক্ত বাক্য, আফটার যুক্ত বাক্যে আমরা কি করতে হবে, প্রথম অংশটুকু বিফোর যুক্ত বাক্যে প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। আর আফটার যুক্ত বাক্যে প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট, পরের অংশটুকু পাস্ট পারফেক্ট। তাহলে কি হলো, দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পরে, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে আফটার যুক্ত বাক্যে প্রথম অংশটুকু অলওয়েজ আমার করতে হবে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, আর পরের অংশটুকু করতে হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে, দ্য ডক্টর হ্যাড কাম। দ্য ট্রেন রিচড দ্য স্টেশন আফটার উই গো দেয়ার। তাহলে আমি পাস্ট পারফেক্টে কি করলে কি করব, উই হ্যাড গান দেয়ার। তাহলে আমি সংক্ষিপ্তভাবে কি লিখতে পারি, বিফোর যুক্ত বাক্যে কি লিখতে পারি, প্রথমে আমি লিখতে পারি পাস্ট পারফেক্ট যোগ বিফোর যোগ পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, পাস্ট ইনডিফিনিট যোগ আফটার যোগ পাস্ট পারফেক্ট। সংক্ষিপ্তভাবে আমি এভাবে মনে রাখতে পারি। এরপরে দেখো, আমরা 27 নম্বর নিয়মে চলে যাচ্ছি। 27 নিয়ম। এখন দেখো, আমাদের প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমরা অলওয়েজ পাবো কি পাবো, যে সেখানে সাবজেক্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্টটা যদি অবজেক্ট হয়, সে যদি প্যাসিভ সেন্সে থাকে, সে যদি নিজে নিজে কাজ করতে না পারে, তাহলে সেইটা আমাকে কি করতে হবে, ওয়াজ ওয়ার বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। অবজেক্ট বলতে কি বুঝি, যেমন বাড়ি, স্কুল, বিদ্যালয়, এগুলো কি হয়েছে, এগুলো কি নিজে নিজে তৈরি হতে পারে, কেউ কাউকে তৈরি করে। আবার ধরো বই, ঘড়ি, এগুলো কেউ কি নিজে নিজে চুরি হতে পারে,
না, কেউ তাকে চুরি করে। তাহলে আমাকে জিনিসটা বুঝতে হবে, জিনিসটা বুঝে তারপরে আমাকে করতে হবে। এখন দেখো, আমরা আরেকটা নিয়ম লিখছি যে কোনো একটা কাজ আমার আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, তাহলে এরকম বোঝালে আমরা কি করি? আমরা আমরা ছোটবেলা থেকে সেটা জেনে এসেছি, সেটা আমরা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়টা কি? সিন্স বা ফর থাকে। তাহলে কোনো একটা কাজ 3 ঘন্টা যাবৎ সে পড়ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এ জাতীয় যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাকে করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসে কি করবে? হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে কি হলো? যদি একটা সেন্টেন্সে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে এবং ব্র্যাকেটে ভার্ব থাকে, তাহলে এবং সেটা প্যাসিভ সেন্সে হয়, তাহলে মূল ভার্বের আমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। দ্য বুক অর স্টিল। দেখো, বুক হচ্ছে একটা অবজেক্ট, এইটা কেউ নিজে নিজে হারিয়ে যেতে বা চুরি হতে পারে না, কেউ তাকে চুরি করে, প্যাসিভ সেন্সে আছে। তাহলে এখানে ওয়াজ আছে, স্টিল আছে, তাহলে আমাকে কি বলা হচ্ছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি থাকে, সেটা যদি প্যাসিভ সেন্সে হয়, সাবজেক্টটা যদি অবজেক্ট রূপে থাকে, তাহলে আমাকে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল করতে গেলে কি করলাম আমি? স্টিল, স্টোল, স্টোলেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। তাহলে এই যে বিল্ডিং, তারপরে ধরো স্কুল, কোনো কিছু, এটা তো কেউ তৈরি করে, তাহলে কি হবে? পাস্ট পার্টিসিপল, বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ড। আবার দেখো 28 নম্বর রুলে আমাকে বলতেছে কোনো একটা কাজ শুরু হয়েছে, অনেকক্ষণ হলো, এখনো চলছে, এটা বুঝালে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি করব? আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন বসাবো, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে ইট রেইন সিন্স মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন raining since morning. I have been reading for 3 hours. আবার দেখো, আমরা যখন কোনো একটা সেন্টেন্স শুরু করি, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দিয়ার, যেখানে সাবজেক্ট থাকছে না, এক দেশে এক রাজা ছিল, তাহলে যদি আমাদের এরকম কোনো ইন্ট্রোডাক্টরি দিয়ার থাকে, সেইটাকে যখন আমার কি করতে হয়? সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, আমাকে ভার্বও সিঙ্গুলার করতে হবে।
যেমন ধরো আমি যদি বলি there be a mango tree in front of our college, আর যদি বলি যেমন ধরো ইন্ট্রোডাক্টরি দিয়ার বলতে কি বোঝাচ্ছি, সেন্টেন্সটা শুরু করছি আমি দিয়ার দিয়ে। এখন দিয়ারের পরে বলছে যদি বি ভার্ব করতে বলে এবং তারপরে এখানে আমি কি বসাতে পারি সেটা দেখবো কিভাবে। আমি এইখানে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে সেটার প্রতি খেয়াল করব। যেমন ধরো দিয়ার বি এ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, আমাদের কলেজটার সামনে একটা আম গাছ আছে। তাহলে এ ম্যাঙ্গো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এইটা দেখো এখানে আছে ম্যাঙ্গো ট্রিজ, তাহলে এইখানে কি হচ্ছে যে এখানে আছে প্লুরাল, অনেকগুলো আম গাছ। তাহলে আমরা কি করলাম, এটা প্লুরাল দেখে এখানে ভার্বটাও আমার প্লুরাল হলো, আর এটা সিঙ্গুলার দেখে ভার্বটাও আমার সিঙ্গুলার হচ্ছে। বানানটা একটু ভুল হয়েছে। এরপরে দেখো আমরা চলে যাই, তাহলে কি হলো, ইন্ট্রোডাক্টরি যদি দিয়ার থাকে এবং তারপরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা কি করব, দিয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসাবো, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসাবো। এখন দেখো যদি হ্যাড যোগ সাবজেক্ট যোগ পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাড যোগ সাবজেক্ট যোগ পাস্ট পার্টিসিপল দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সেইটাকে আমি কি করব, অপর যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমি পাস্ট পারফেক্ট কন্ডিশনালে করব। সেটাকে কি করব, পাস্ট পারফেক্ট কন্ডিশনে করব। যেহেতু এটা অনলাইন ক্লাস, অতিরিক্ত লেখার সময় ইচ্ছা থাকলেও হচ্ছে না, আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হলো, হ্যাড যোগ সাবজেক্ট যোগ পাস্ট পার্টিসিপল থাকলে আমরা ওটা পাস্ট পারফেক্ট কন্ডিশনালি স্ট্রাকচার করব। একটু আগে আমরা গত ক্লাসে জেনেছি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তাও লিখে দিচ্ছি, সাবজেক্ট would have, could have, might have, ভার্বের past participle। যদি আমি বলি had I gained first property, I establish a hospital। তাহলে আমি কি বলছি, যদি হ্যাড যোগ সাবজেক্ট যোগ পাস্ট পার্টিসিপল থাকে তাহলে অপর যে ক্লজটা থাকবে তাকে আমি পাস্ট পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারে ফেলবো। অলরেডি আমরা জেনেছি যে পাস্ট পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারে ফেলতে গেলে আমাকে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে হ্যাড আই গেইনড ভাস্ট প্রপার্টি, তাহলে আই would have established a hospital। একটু যদি খেয়াল করো যে আরো সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে, হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্রথমটা আছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে থাকলে আমরা পরবর্তী যে স্ট্রাকচারটা থাকবে সেটা আমার পাস্ট পারফেক্ট কন্ডিশনালে থাকতে হবে। পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল।
চলো আমরা চলে যাই 31 নম্বর নিয়মে। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে অসংখ্য অসংখ্য নিয়ম। আমরা মোটামুটি ভাবে যতটুকু আমাদের দরকার আমরা সেটুকু শিখব। আমাদেরকে বলা হচ্ছে যদি ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, ইফের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যদি ওয়ার্ড থাকে, তাহলে আমরা কি করব, আমার পরবর্তীতে যে প্রিন্সিপাল ক্লজটা থাকে সেই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে যেই ভার্বটা থাকবে সেইটাতে আমি কি করতে পারি, সেখানে আমি করব প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে যে ভার্ব বসবে তা would, might, bracketed, এটা কিন্তু দুটো নিয়মে করা যায়। দেখো, ইফ যোগ সাবজেক্ট যোগ ওয়ার, বলা হচ্ছে যে দুটো বাক্যাংশ থাকবে, ইফযুক্ত বাক্য থাকবে, একটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ থাকবে। ইফ আই ওয়ার এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই, এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ব্র্যাকেট দেওয়া আছে ফ্লাই। তাহলে ইফযুক্ত বাক্য থাকলো, সাবজেক্ট থাকলো, ওয়ার্ড থাকলো। তাহলে শর্ত বলছে যে ইফযুক্ত বাক্য হতে হবে, সাবজেক্ট হতে হবে, ওয়ার্ড থাকতে হবে। তাহলে আমি পরের ক্লজটাতে কি করব, সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসিয়ে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাবো। কেউ যদি এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসায় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে, তাহলেও সেটা হবে। যেহেতু একটা নিয়ম মাথার মধ্যে রাখলেই ভালো, তাহলে আমরা সেই নিয়মটাই শেখাচ্ছি। যে কেউ রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে অ্যান্সারে যদি সে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট দিয়েও করে সেটাও গ্র্যান্ট হবে। কেউ যদি শুধু উড, কুড, মাইট দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় সেটাও হবে। এরপরে দেখো, একই পরিমাণ দৈর্ঘ্য, পরিমাণ বা যদি স্থান বোঝায় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখতে প্লুরাল লাগলেও সেটাকে ভার্বটাকে আমাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। কেমন, 40 মাইল, তাহলে 40 মাইল, তাহলে 40 মাইলটা তো প্লুরাল, ঠিক আছে, কিন্তু এটা কি বুঝাচ্ছে, এটা একই পরিমাণ এককে বুঝাচ্ছে। মাইলটা ঠিকই থাকছে, এককটা ঠিক আছে, যদিও 40 কথাটা প্লুরাল, কিন্তু এটা কি করছে, মাইলটা একই এককে বুঝাচ্ছে। 10 মণ, 10 মণ, 10 মণ কথাটা বোঝালে অনেক বেশি, অনেক বেশি, মনটা এখানে প্লুরাল আসছে। কিন্তু যেহেতু এটা একই পরিমাণ বা কে বোঝাচ্ছে, সেজন্য এখানে সিঙ্গুলার ব্যবহৃত হবে। দুটো ক্ষেত্রে আমার ইজ ব্যবহৃত হবে। আবার দেখো, 33 নম্বর নিয়মে চলে যায়।
আমরা জানছি যে অল একটা প্লুরাল কথা, সকলে। অলের পরে প্লুরাল ভার্ব বসে, কিন্তু কি হচ্ছে, যদি প্রবাদ বাক্য কি, যেটা ইউনিভার্সাল ট্রুথ বা প্রচলিত যে কথাটা আছে সেটা থাকে, তাহলে সেটার পরে আমার কি ব্যবহৃত হবে, সেটা কিন্তু সিঙ্গুলার হবে। যেমন অল দ্যাট, বহুল প্রচলিত কথা, all that glitter is not gold, চকচক করলে সোনা হয় না। তাহলে দেখো, all that glitter is not gold, চকচক করলে সোনা হয় না। তো গ্লিটার কথাটা, গ্লিটার কি, জিকজিক করা, তাহলে all that glitters is not gold। প্রবাদ বাক্যের ক্ষেত্রে কিছু মানে অল কথাটা থাকলেই যে আমার এখানে প্লুরাল হবে সেইটা নয়, আমার নাউনটা প্লুরাল হতে পারে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। আবার দেখো, কিছু প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, সেটা কি হয়, সেগুলো যদি থাকে সেখানে আমাকে কি রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হবে সেটা খেয়াল করতে হবে। সেগুলো কিরকম, কমন কিছু থাকে পরীক্ষায় যেগুলো থাকে, উইথ, টুগেদার, অ্যাজ ওয়েল অ্যাজ, along with, in addition to, accompanied by। এইটা থাকলে কি হবে, এইটা দিয়ে যদি কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হয়, এইটা দিয়ে যদি কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে সেইটা কি করবে, কাকে অ্যাগ্রি করবে, প্রথম যে নাউনটা থাকবে তাকে অ্যাগ্রি করবে। যেমন আমি যদি বলি দেখো, উইথ, টুগেদার, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি সাবজেক্ট, দুটো সাবজেক্টের দুটো নাউনের মাঝখানে থাকে, তাহলে সেটা তো, লিলি একটা নাউন, হার সিস্টার দুটো হচ্ছে তার বোনগুলো, তাহলে এটা তো প্লুরাল সেন্সে বোঝাচ্ছে। তাহলে আমাকে এখন কি হবে, আমরা সাধারণ বুদ্ধি অনুসারে কি বলবো, যেহেতু লিলি একটা পার্সন, তার বোনগুলো একটা পার্সন, তাহলে অনেকগুলো সাবজেক্ট এখানে আছে, তাহলে ভার্বটা আমার এখানে সে অনুযায়ী হবে, সিঙ্গুলার হবে না, ভার্বটা আমার প্লুরাল হবে। তাহলে এখানে তোমাদের নিয়ম বা সাধারণ নিয়ম অনুসারে আমার এখানে বসবে কি, সেটা হবে হ্যাঁ। কিন্তু আমাদেরকে কি করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে এই জাতীয় কথাগুলো যদি থাকে, তাহলে আমাকে প্রথম যে সাবজেক্টটা থাকবে তাহলে তাকে অ্যাগ্রি করতে হবে, লাস্টের যে সাবজেক্টটা থাকবে বা দুটো সাবজেক্টকে সেটার বেসিসে করতে হবে না। তাহলে কি হলো, উইথ, টুগেদার, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই দ্বারা যদি কোনো দুটো নাউন যুক্ত হয়, তারপরের যে ভার্বটা থাকবে তা আমার প্রথম সাবজেক্ট অনুসারে হবে। সেই জন্য এখানে হলো হ্যাভ ডান ওয়েল। কিন্তু যদি ধরো এইখানে আমার দিয়ে দিল, সরি, হ্যাজ ডান ওয়েল ঠিকই ছিল, শুধু ব্র্যাকেটটা উঠে যাবে, কিন্তু এখানে যদি থাকতো হার সিস্টার্স, নাউনটা আমার চেঞ্জ করে দিলাম, অ্যান্ড লিলি, তাহলে কি হলো, হার সিস্টার্স প্লুরাল। তাহলে আমার যেহেতু প্রথম নাউনটা প্লুরাল,
তাহলে আমার অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হচ্ছে দুটো নাউন। তাহলে কি করতে হবে, আমাকে প্রথমটাকে অ্যাগ্রি করতে হবে। বসালাম হ্যাভ। এরপর দেখো আমরা আজকে আর একটা নিয়ম করে কি করব, আজকের মতন ক্লাসটা শেষ করে দিব। যদি কোনো বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল হয়, কি হচ্ছে, বইয়ের নাম থাকলো সেটা দেখতে প্লুরাল কিন্তু মিনিংটা একটা বই, দেশের নাম যদি প্লুরাল দেখতে হলেও ভার্বটা কি হবে, সিঙ্গুলার বসবে। যেমন ধরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বি এ রিচ কান্ট্রি। আবার আমি যদি বলি গ্যালিভার্স ট্রাভেলস। গ্যালিভার ট্রাভেলসের নাম তোমরা শুনে থাকতে পারো, জনাথন সুইফটের লেখা। এটা একটা বিখ্যাত বই, ভ্রমণ কাহিনী। এটা স্যাটার করে বলে তো লেখা হয়েছে, তারপরেও খুব একটা মজাদার কাহিনী। এখন দেখো স্টেটস প্লুরাল আছে, হ্যাঁ, কিন্তু কি হচ্ছে, এই ইউনাইটেড স্টেটস বলতে একটাই দেশকে বোঝাচ্ছে। অনেকগুলো রাজ্য নিয়ে আমেরিকাটা গঠিত হয়েছে, যদিও এটা দেখতে প্লুরাল কিন্তু এটা একটা দেশকেই বোঝাচ্ছে। সেজন্য এখানে আমার ভাবটা হবে সিঙ্গুলার। আবার কি হচ্ছে, গ্যালিভার ট্রাভেলস, এখানে অনেকগুলো ভ্রমণের সংযুক্ত আছে, অনেকগুলো ভ্রমণ নিয়ে একটা বই তৈরি হয়েছে, বই একটাই কিন্তু এখানে ভার্বটা যেটা দেখতে প্লুরাল হলো, এখানে ভার্বটা বসবে আমার সিঙ্গুলার। অলরেডি আমরা অনেকগুলো নিয়ম এ পর্যন্ত জেনে এসেছি। আমরা কি করব, নিয়মগুলো বাসায় বেশি বেশি করে পড়বো, চর্চা করব। আমাদের সামনের ক্লাসে আমি আশা করছি যে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম শেষ হয়ে যে আমরা প্যাসেজ যে রাইট ফর্ম অফ ভার্ব থাকে, আমি বোর্ডটার মধ্যে দেখানোর চেষ্টা করব মূলত আমাদের কীরকম থাকে এবং আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই থাকলো। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।